নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় জাতি প্রশ্নের প্রভাব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয়, জাতি প্রশ্নের প্রভাব। কি বলা হচ্ছে, ঊনবিংশ শতকের বহু আগে থেকেই ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অনগ্রসর দেশে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। ঔপনিবেশিক সাম্রাজ্য শাসক জাতি শাসিত জাতির বিরুদ্ধে তীব্র জাতিবিদ্বেষ প্রচার করে। বিদেশি ঔপনিবেশিক শাসনাধীনে উপনিবেশের অনগ্রসর জাতিগুলি নানা শোষণ, পীড়ন ও দুর্দশার শিকার হয়। এরপর উপনিবেশগুলিতে জাতিগত ব্যবধানের নহর্থক ও সদর্থক উভয় ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। যেমন নহর্থক প্রভাব। ঔপনিবেশিক সাম্রাজ্যে জাতিগত ব্যবধানের নহর্থক প্রভাবগুলি হল: ১. অমানবিকতা। ইউরোপের ঔপনিবেশিক শ্বেতাঙ্গ শাসক জাতির দ্বারা এশিয়া ও আফ্রিকার কৃষ্ণাঙ্গ শাসিত জাতি দীর্ঘকাল ধরে ঘৃণা, বিদ্বেষ, অবহেলা ও অমানবিকতার শিকার হয়। রাস্তাঘাট, পার্ক, হোটেল, রেলগাড়ির কামরা, খেলার মাঠ, সরকারি স্কুল, কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠান প্রভৃতি ইউরোপীয় জাতির জন্য সংরক্ষিত থাকায় দেশীয় জাতিগুলি সেগুলি ব্যবহারের অধিকার হারায়। ঔপনিবেশিক ভারতের কোনো কোনো ইউরোপীয় ক্লাবে নোটিশ ঝুলিয়ে দেওয়া হতো যে কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। ২. জাতিগত শোষণ। ঔপনিবেশিক রাষ্ট্রে শাসক ও শাসিতের মধ্যকার জাতিগত ব্যবধান উপনিবেশের অনগ্রসর মানুষের ওপর তীব্র শোষণ ও অত্যাচারের সূত্রপাত ঘটায়। দেশীয় কৃষি ব্যবস্থা ও কুটিরশিল্প বিদেশি জাতিগুলির শোষণে ধ্বংস হয়। তীব্র আর্থিক শোষণ, খাদ্যাভাব প্রভৃতি ঘটনা পরাধীন জাতিগুলিকে সীমাহীন দুরবস্থায় ফেলে দেয়। ৩. দেশীয় ঐতিহ্যে আঘাত। নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য গর্বিত শ্বেতাঙ্গ জাতি এশিয়া ও আফ্রিকার উপনিবেশগুলিতে বিভিন্ন জাতির প্রাচীন ঐতিহ্যে জোর আঘাত হানে। তাদের আঘাতে প্রাচ্যের প্রাচীন বহু সাংস্কৃতিক ঐতিহ্য লুপ্ত হতে শুরু করে। ভারতের মতো উপনিবেশে প্রাচীন আরবি, ফার্সি ও সংস্কৃত শিক্ষার অস্তিত্ব ব্রিটিশ জাতির আঘাতে লুপ্ত হতে শুরু করে। ৪. শ্রমিক রপ্তানি। পশ্চিমের শ্বেতাঙ্গ জাতিগুলি প্রথম দিকে আফ্রিকার কৃষ্ণাঙ্গ ক্রীতদাসদের আমেরিকার বিভিন্ন উপনিবেশে রপ্তানি করে। সেখানকার উৎপাদনমূলক কাজগুলি সচল রাখত। পরবর্তীকালে আফ্রিকায় উপনিবেশের প্রসার ঘটলে ভারত, চীনসহ বিভিন্ন দেশ থেকে কৃষ্ণাঙ্গ শ্রমিকদের চুক্তির ভিত্তিতে আফ্রিকায় রপ্তানি করত। ৫. বৈষম্য। উপনিবেশে শাসক শ্বেতাঙ্গ ও শাসিত কৃষ্ণাঙ্গদের মধ্যে তীব্র বৈষম্য বিদ্যমান ছিল। ইউরোপীয় শ্বেতাঙ্গরা উপনিবেশে শাসিত জাতির প্রতি অন্যায় করলেও শাসিতরা এর কোনো সুবিচার পেত না। সরকারি অফিস, আদালত, সামরিক বাহিনী প্রভৃতির উচ্চপদগুলি ইউরোপের শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত থাকত। দেশীয় মানুষদের যথেষ্ট যোগ্যতা থাকলেও উচ্চপদে তাদের নিযুক্ত হতে পারত না। এরপর সদর্থক প্রভাব। ঔপনিবেশিক সাম্রাজ্যে জাতিগত ব্যবধানের সদর্থক প্রভাবগুলি হল: ১. জ্ঞানের প্রসার। ইউরোপীয় ঔপনিবেশিক জাতিগুলি জ্ঞান চর্চার ক্ষেত্রে এশিয়া ও আফ্রিকার উপনিবেশগুলির বাসিন্দাদের তুলনায় যথেষ্ট অগ্রণী ছিল। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অগ্রণী এই জাতিগুলি তাদের শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল প্রভৃতি বিষয়ের জ্ঞানভাণ্ডার এশিয়া ও আফ্রিকার অনগ্রসর জাতিগুলির মধ্যে সঞ্চারিত করে তৃপ্তিবোধ করে। আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে উপনিবেশগুলিতে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি ঘটে এবং কুসংস্কারের বিরুদ্ধে সমাজ সংস্কার আন্দোলন জোরদার হয়।
2. পাশ্চাত্য সংস্কৃতির সান্নিধ্য। ঔপনিবেশিক শাসনের প্রসারের ফলে প্রাচ্যের শিক্ষা ও সংস্কৃতি পাশ্চাত্যের সংস্পর্শে আসার সুযোগ পায়। উপনিবেশগুলিতে পাশ্চাত্যের ভাষা প্রসারিত হলে এই ভাষার মাধ্যমে উপনিবেশের বাসিন্দারা বহির্জগতের সংস্কৃতি জানার সুযোগ পায়। 3. শিল্পকলার অগ্রগতি। পাশ্চাত্যের স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রশিল্পীরা উপনিবেশের নতুন জাতিগুলির সংস্পর্শে এসে তাদের শিল্প সৃষ্টিতে নতুনত্ব আনেন। স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো আফ্রিকার চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত হয়েই তাঁর বিখ্যাত চিত্রগুলি আঁকেন। পাশ্চাত্যের অন্যান্য শিল্পীর শিল্পচর্চায়ও উপনিবেশের প্রভাব পড়েছিল। 4. নৃতত্ত্ব বিজ্ঞানের অগ্রগতি। ইউরোপীয় ঔপনিবেশিক জাতিগুলি দূরবর্তী নতুন উপনিবেশে নতুন নতুন জাতির সংস্পর্শে এলে এই জাতিগুলি সম্পর্কে ইউরোপীয়দের কৌতূহল ও আগ্রহ বাড়ে। ইউরোপীয়রা এই উপনিবেশগুলির মানবজাতি ও সমাজ সম্পর্কে গবেষণা বা বিশ্লেষণ শুরু করে। 5. গণতান্ত্রিক আদর্শের প্রসার। ব্রিটিশ চিন্তাবিদ লেনার্ড উলফ মনে করেন যে ইউরোপীয় সভ্যতাগুলি উপনিবেশে অত্যাচার ও শোষণ চালিয়েছিল ঠিকই, তবে নিজেদের অনিচ্ছা সত্ত্বেও ইউরোপের সভ্য জাতিগুলি এশিয়া ও আফ্রিকার কালো মানুষদের সাম্য, মৈত্রী, স্বাধীনতা, মানবিকতা, গণতন্ত্র প্রভৃতি সুমহান আদর্শে দীক্ষিত করেছিল। 6. নবজাগরণ। ইউরোপের সভ্য জাতিগুলি এশিয়া ও আফ্রিকার পিছিয়ে পড়া মানুষদের মধ্যে আধুনিক গণতান্ত্রিক আদর্শ প্রচারের ফলে উপনিবেশগুলিতে এক ধরনের নবজাগরণের সূচনা হয় বলে লেনার্ড উলফ মনে করেন। এই ধরনের নবজাগরণকে কেউ কেউ ঔপনিবেশিক আধুনিকীকরণ বলে অভিহিত করেছেন। এরপর মূল্যায়ন। এশিয়া ও আফ্রিকার পরাধীন উপনিবেশগুলির কাছে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ ছিল একটি অভিশাপ। উপনিবেশগুলিতে দীর্ঘ শোষণ ও অত্যাচার চালিয়ে ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলি সমৃদ্ধ হয়ে ওঠে। পক্ষান্তরে উপনিবেশগুলি প্রতিনিয়ত নিঃস্ব হতে থাকে। ইউরোপের শ্বেতাঙ্গ প্রভুদের সাম্রাজ্যবাদী ও উপনিবেশিক শাসনকে উপনিবেশের বাসিন্দারা কোনোদিনই মন থেকে মেনে নিতে পারেনি। তাই বিংশ শতকের প্রথমার্ধে পরাধীনতার বন্ধনমুক্ত করতে সাম্রাজ্যবাদী শক্তিগুলির বিরুদ্ধে উপনিবেশগুলিতে আন্দোলন শুরু হয়। শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া ও আফ্রিকার অধিকাংশ উপনিবেশে একে একে স্বাধীন হতে শুরু করে। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।